হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2010 সালে মুক্তি পাওয়া আমেরিকান সুপার হিরো মুভি আয়রন ম্যান পার্ট 2। আর এই মুভিটি পুরো মার্ভেল সিরিজের 3 নাম্বার মুভি। এর আগে মার্ভেল সিরিজের ফার্স্ট এবং দ্বিতীয় নাম্বার সিরিজ আমি অলরেডি এক্সপ্লেন করেছি। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে এখনই যেয়ে দেখে নাও। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 6.9 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব। আয়রন ম্যান পার্ট 1 এর এন্ডে আমরা দেখেছিলাম টনি স্টার্ক সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকের সামনে রিভিল করে যে আই অ্যাম আয়রন ম্যান, মানে সে বলে সে নিজে আয়রন ম্যান। আর আয়রন ম্যান 2 এর স্টোরি স্টার্ট হয় এখান থেকেই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টনি স্টার্ক যখন সাংবাদিক সম্মেলনে জানায় তখন রাশিয়ায় থাকায় এক বয়স্ক এই নিউজটি শুনে সে এতটাই চোট পায় যে সে সঙ্গে সঙ্গে মারা যায়। আর সেখানেই উপস্থিত তার ছেলে ইভান তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য টনি স্টার্কের সাথে ফাইট নেওয়ার প্রস্তুতি নিতে থাকে। এইবার এখানে প্রশ্ন হলো, এই যে বয়স্ক লোকটি মারা গেল উনি আসলে কে, আর কেনই বা তার ছেলে তার বাবার মৃত্যুর জন্য টনি স্টার্কের কাছ থেকে বদলা নিতে চাইছে? এই প্রশ্নটির উত্তর আমরা মুভির মিডিলে যেয়ে জানতে পারবো। যাই হোক, টনি স্টার্কের কাছ থেকে বদলা নেওয়ার জন্য এবার ইভান ভাঙ্কো তার বাবার তৈরি করা একটি ডিজাইনের সাহায্যে ছোট্ট একটি আর্ক রিঅ্যাক্টর বানিয়ে ফেলে। আর সেই আর্ক রিঅ্যাক্টরের মাধ্যমে একটি আধুনিক স্যুটও বানিয়ে ফেলে, আর যার সাথে সে দুটি ইলেকট্রিক চাবুকও অ্যাড করে। আর ওই চাবুকের পাওয়ার ক্রিয়েট হতো ওই আর্ক রিঅ্যাক্টর থেকে। আর ওই ইলেকট্রিক চাবুকের ক্ষমতা এতটাই ছিল যে কোনো লোহার বস্তু নিমিষেই দু টুকরো করে ফেলতে পারত। আর এখান থেকে সিন চেঞ্জ হয় 6 মান্থ পর, যেখানে আমরা দেখতে পাই টনি স্টার্ক তার মার্ক 4 স্যুটের মাধ্যমে এন্ট্রি নেয় স্টার স্পোর্টস এর একটি সুন্দর ইনোভেশন পার্টিতে। এখানেই আমরা জানতে পারি টনি স্টার্কের বাবা হাবার্ট স্টার্কের অনেক দিনের স্বপ্ন ছিল যে একটি হাইপারবলিক সিটি বানানোর। আর এখানেই টনি স্টার্ক উপস্থিত হয়ে দর্শকের উদ্দেশ্যে জানায় যে তার বাবার পূরণ না হওয়া স্বপ্ন এখন সে নিজে কমপ্লিট করবে। আর তার সাথে সে যে স্যুট পরে সেখানে এন্ট্রি নিয়েছে, মানে মার্ক 4 স্যুটটি সবাইকে শো করতে শুরু করে, যেটা আগে সবকটি স্যুট থেকে অতি আধুনিক এবং পাওয়ারের দিক থেকেও অনেক হাইফাই। এবার উদ্বোধনী অনুষ্ঠান থেকে সে যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় তখন সেখানে US গভর্নমেন্টের একটি অফিসার এসে তাকে জানায় তার নামে সমন পেশ করা হয়েছে, তাই কাল সকাল 9টার আগে তারকে সবার সামনে হাজির হতে হবে। প্রথমত টনি স্টার্ক পরের দিন সকালে সব সেনেটারি সদস্যের সামনে হাজির হয়। সেনেটার সেখানে জানায় আপনার আয়রন ম্যান স্যুটটি সবার জন্য অনেক ক্ষতিকারক, সেই কারণে গভর্নমেন্ট চাই আপনি ওই স্যুটটি গভর্নমেন্টের হাতে হস্তান্তর করে দিন। গভর্নমেন্ট আপনার এই স্যুটটিকে একটি আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এতে আমার মিলিটারি আরো পাওয়ারফুল হবে। কিন্তু টনি সেনেটারকে জানায় এটি কোনোদিনও সম্ভব নয়, কারণ আয়রন ম্যান কোনো স্যুট নয়, ওটা আমি নিজেই। আর আয়রন ম্যানকে আপনাদের হাতে তুলে দেওয়া মানে নিজেকে আপনাদের হাতে তুলে দেয়া, আর আমি কারোর গোলাম হতে প্রস্তুত নই। আর এই টাইমে সেখানে উপস্থিত হয় টনির বন্ধু রডি। হ্যাঁ বন্ধুরা, এটাই রডি। আগের পার্টে যে রডিকে দেখেছিলাম সেই জায়গায় অন্য একটি লোক অভিনয় করছে। সেনেটর রডিকে জানায় আয়রন ম্যান স্যুটটি নিয়ে তুমি যে ডকুমেন্ট তৈরি করেছো সেই ডকুমেন্টের 57 নাম্বার পেজের 4 নাম্বার লিসেনটা সকলের উদ্দেশ্যে পড়ে শোনাও। কিন্তু এই কথাটি শোনার পরেই রডি খুবই অসন্তুষ্ট প্রকাশ করে, আর সে বলে কেন তাকে নির্দিষ্ট পেজের নির্দিষ্ট প্যারাগ্রাফ তাকে বলার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু সেনেটরের চাপে সে এই কাজটি করতে বাধ্য হয়, যেখানে লেখা আছে এই স্যুটটি নরমাল মানুষ এবং নরমাল সমাজের জন্য অনেক ক্ষতিকারক, সেই জন্যই এই স্যুটটিকে US গভর্নমেন্টের হাতে হস্তান্তর করে দেওয়া উচিত। কিন্তু এতেও টনি রাজি না হওয়াতে সেনেটর সেখানে উপস্থিত জাস্টিন হ্যামার নামক একটি আধুনিক হাতিয়ার প্রস্তুতকারককে ওই আয়রন ম্যান স্যুট নিয়ে কিছু বলতে বলে। তখন জাস্টিন হ্যামার সকলের উদ্দেশ্যে একটি ছোট ভিডিও ক্লিপ দেখিয়ে জানায় আয়রন ম্যান স্যুটটি সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতিকারক, তাই এই স্যুটটিকে টনি স্টার্কের মতো একজন বড়লোকের কাছে না রেখে এটি US গভর্নমেন্টের কাছে হস্তান্তর করে দেওয়া উচিত বা তুলে দেওয়া উচিত। কিন্তু এখানেই আমরা দেখতে পাই টনি ওই একই স্ক্রিনে আরো একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে জাস্টিন হ্যামার অনেকদিন আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে আয়রন ম্যানের মতো স্যুট বানাবার, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে। আসলে এই জাস্টিন হ্যামার একজন অতি লোভী ব্যবসায়ী।
তাই সে চেয়েছিল যে কোনো উপায়ে আয়রন ম্যানের স্যুটটি নিয়ে তার আইডিয়া থেকে আরো অনেক নতুন আয়রন স্যুট বানিয়ে গভর্নমেন্টকে বিক্রি করা। আর তার কথাতে ইউএস গভর্নমেন্ট টনি স্টারকে সমন পাঠিয়েছিল আয়রন স্যুটটি গভর্নমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা তো জানি টনি স্টার্ক ইজ জিনিয়াস, তাই সে এই সব চালাকি ধরে ফেলে আর জাস্টিন হ্যামারের আসল রূপ সবার সামনে প্রকাশ করে দেয়। ফলে সেখানে উপস্থিত সকল মানুষের সামনে টনি আবার হিরো হয়ে পড়ে আর এরপরে টনি সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইভান তার নতুন হাতিয়ার তৈরি করে এখন পুরোপুরি রূপে রেডি টনি স্টার্কের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। তাই সে একটি নকল পাসপোর্টও তৈরি করে ফেলে যাতে সে রাশিয়ার মস্কো থেকে বেরিয়ে টনি স্টার্কের সামনাসামনি হতে পারে। এদিকে আমরা দেখতে পাই টনির বুকে যে আর্ক রিঅ্যাক্টরটি লাগানো ছিল সেটাতে পাওয়ার আসতো প্যালোডিয়াম নামক একটি ধাতু থেকে। কারণ আমরা সকলেই জানি টনি গুহায় বসে সর্বপ্রথম যে স্যুটটি বানিয়েছিল সেখানে থাকা বিভিন্ন ধাতু থেকে প্যালেডিয়াম গুছিয়ে সে এই আর্ক রিঅ্যাক্টরটি বানিয়েছিল। কিন্তু এখন ওই প্যালোডিয়ামের ফলে শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। মানে এতদিন যে জিনিসটার থেকে টনি স্টারকে বাঁচিয়ে রেখেছিল এখন সেই জিনিসটাই তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। কিন্তু প্যালেডিয়াম ছাড়া আর কোনো কিছু দিয়ে আর্ক রিঅ্যাক্টর চালানো তার কাছে আর কোনো উপায় ছিল না। সে অনেকভাবে চেষ্টা করে কিন্তু তাও কোনো কাজ হয় না। তার শারীরিক সমস্যার সমাধান সে কিছুতেই করতে পারে না। কিন্তু এই ব্যাপারটা সে কাউকেই জানায় না আর নিজের মৃত্যুর কথা চিন্তা করতে করতে উল্টো পাল্টা কাজ করতে থাকে। এমনকি সে মারা গেলে তার কোম্পানির কি হবে এই কথা ভেবে তার পুরো কোম্পানি তার পিএ পেপার পার্সকে নামে করে দেয়। আর এই কোম্পানির হস্তান্তরের কাজের জন্য পেপার ন্যাটলি নাজরান নামের একটি লেডিকে অ্যাপয়েন্টমেন্ট করে। কিন্তু এর আসল নাম নাতাশা রোমেরো, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো যে শিল্ডের একজন এজেন্ট। এখান থেকে সিনস চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মোনাকো শহরে একটি কার রেসে অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় টনি স্টার। কিন্তু সেখানেই উপস্থিত হয় ইভান ভাঙ্কো। সেখানে চলতে থাকা রেসের মধ্যেই ইভান ভাঙ্কো টনির গাড়ির উপর হামলা করে আর গাড়িটিকে পুরোপুরি দুখণ্ড করে দেয়। আর সেখানে উপস্থিত টনির পিএ পেপার পর্স সঙ্গে সঙ্গে তার বডিগার্ড হ্যাপিকে নিয়ে টনির উদ্দেশ্যে রওনা হয়। প্রথমেই হ্যাপি ইভানকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে টনির সামনে থেকে সরিয়ে দেয় আর তাদের কাছে থাকা একটি বক্সের মতো দেখতে একটি আয়রন ম্যান স্যুট টনির দিকে ছুড়ে দেয়। আর টনি ওই বক্সটি পেয়ে সঙ্গে সঙ্গে আয়রন ম্যান রূপে প্রস্তুত হয়ে যায় আর এরপর শুরু হয় তাদের মধ্যে ফাইট। কিন্তু প্রথমে আয়রন ম্যান কিছুতেই ইভানের সাথে পেরে উঠছিল না, কারণ আয়রন ম্যান ইভানের উপর হামলা করার আগেই ইভান আয়রন ম্যানের উপরে হামলা করছিল আর ইভান ওই ইলেকট্রিক চাবুকের মাধ্যমে আয়রন ম্যানকে বারবার আঘাত করছিল। তাই টনি তার আধুনিক টেকনোলজির সাহায্যে খুঁজে বের করে যে ওই চাবুকের পাওয়ার কোথা থেকে আসছে আর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে ইভানের বুকেও একটি সেম আর্ক রিঅ্যাক্টর লাগানো আছে। আর এটা বুঝতে পাওয়ার পরই আয়রন ম্যান ইভানের কাছে গিয়ে তার বুকে থাকা আর্ক রিঅ্যাক্টরটি খুলে নেয়। ফলে সে খুব সহজেই পরাজিত হয়। এরপর পুলিশ ইভানকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই টনি জেলে হাজির হয়েছে ইভানের সাথে দেখা করার জন্য। ইভানের সাথে দেখা করার পরেই সে ইভানকে তার কাজের জন্য বাহবা দেয় আর তার সাথে সাথে এটাও বলে তুমি যদি আরেকটু ভালো করে চেষ্টা করতে তাহলে হয়তো আরো ভালো হতো। আর তার তৈরি করা এই স্যুটটির মধ্যে কি কি মাইনাস পয়েন্ট আছে সেগুলো সব তাকে বলতে শুরু করে আর জিজ্ঞাসা করে তুমি এই আর্ক রিঅ্যাক্টর তৈরি করার ডিজাইন কোথা থেকে পেলে। তখন ইভান টনিকে জানাই আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আর আমার বাবার জন্যই তুমি আজও বেঁচে আছো। কিন্তু টনি তখন তাকে জানাই তোমার বাবার জন্য আমি বেঁচে নেই, তোমার ভুল নিশানার জন্য আমি এখনো বেঁচে। এরপর টনি যখন সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক সেই টাইমে ইভান তাকে জানায় তোমার বুকে যে প্যালেডিয়াম কোডটি লাগানো আছে সেটা তোমাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর এই কথাটা শোনার পরেই টনি সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ টনি নিজেও জানে সত্যিই তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। তাই টনি এই সমস্ত কথা চিন্তা করে পেপারকে জানায় তার সামনে থাকা বার্থডে পার্টিটি ক্যান্সেল করে দিতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই জাস্টিন হ্যামার যখন জানতে পারে ইভান ভাঙ্কোর কথা তখন সে চালাকি করে ইভান ভাঙ্কোকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসে। তখন তাকে জানায় আমি আয়রন ম্যান স্যুটের মতো করে একটি পুরো টিম তৈরি করতে চাই যাতে আমি গভর্নমেন্টের আধুনিক হাতিয়ার তৈরি টেন্ডার সারা জীবনের মতো পেতে পারি। তাই আমি চাই তুমি আমাকে এই কাজের জন্য হেল্প করো। ইভান তখন তার কোম্পানিতে থাকা কিছু আয়রন স্যুট দেখে তার কাজ করার জন্য রাজি হয়ে যায়। এদিকে টনি স্টার্কের
অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। আর যখন তার বার্থডের দিন একদম সামনে চলে আসে তখন নেটলির কাছে জানতে চাই, আচ্ছা এটা যদি তোমার জীবনের লাস্ট জন্মদিন হতো তাহলে তুমি সেই জন্মদিন কিভাবে পালন করতে? তখন সে তাকে জানায়, এটা যদি আমার লাস্ট জন্মদিন হতো তাহলে আমি আমার ইচ্ছা মতো পালন করতাম, কারোর কোনো কথাই শুনতাম না। এরপরেই আমরা দেখতে পাই টনি তার আয়রন ম্যান স্যুটটি পরে হাজির হয়েছে তার বার্থডে পার্টিতে। আর সেখানে ওই আয়রন ম্যান স্যুট পরে ড্রিঙ্কস করে উল্টো পাল্টা কাজ করতে শুরু করে। পেপার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথা না শুনেই পার্টিতে এনজয় করতে ব্যস্ত থাকে। এখানেই হাজির ছিল তার বন্ধু রডি। আসলে রডি তার বন্ধু টনি স্টার্কের সাথে কথা বলতে এসেছিল একটাই কারণে, ইউএস গভর্নমেন্ট তার উপর চাপ সৃষ্টি করেছিল খুব তাড়াতাড়ি আয়রন ম্যান স্যুট না হলে টনি স্টার্ককে তার গভর্নমেন্টের সামনে হাজির করতে হবে, কারণ গভর্নমেন্ট চায় আয়রন ম্যান স্যুট তাদের হয়ে কাজ করুক। কিন্তু রডি এখানে এসে যখন দেখতে পায় টনি আয়রন ম্যান স্যুট পরে উল্টোপাল্টা কাজ করছে, তখনই সে টনির রুম থেকে মার্ক 2 পরে সেখানে হাজির হয়। আর তখনই শুরু হয় মার্ক 2 আর মার্ক 4 এর ভিতরে দুর্দান্ত এক ফাইট, মানে টনি স্টার্ক এন্ড রডির মধ্যে লড়াই। দুজনে লড়াই করতে করতে টনি স্টার্কের পুরো বিল্ডিং তারা ভেঙে ফেলে। একদম লাস্ট টাইমে আমরা দেখতে পাই একে অন্যের বিরুদ্ধে হাতের সাহায্যে রিপালসার বিন প্রয়োগ করে। এই কারণে সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। টনি নেশা করে থাকার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর রডি সেই মার্ক স্যুটটি পরে সোজা উপস্থিত হয় তাদের মিলিটারি ক্যাম্প, যেখানে রডিকে এই স্যুটের সাথে দেখে তারা অনেক খুশি হয়। আর এরপর তারা ওই স্যুটটিকে আরো আধুনিক করার কথা ভাবে। আর সেখানে উপস্থিত হয় জাস্টিন হ্যামার। সে সেখানে উপস্থিত হয়েই রডিকে বিভিন্ন আধুনিক হাতিয়ার দেখাতে শুরু করে আর জানতে চায় কোনটা সে এই স্যুটের সাথে ইউজ করবে। আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই টনি স্টার্ক ডোনাট খাওয়ার জন্য একটি ডোনাটের শপে গিয়ে ডোনাটের লোগোর উপরে বসে ডোনাট খাচ্ছে। আর এখানেই তার সাথে দেখা হয় নিক ফিউরির। টনি তাকে দেখেই বলে, তুমি কেন এখানে এসেছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তখন নিক ফিউরি তাকে জানায়, তুমি কি জানো তোমার বাবা শিল্ডের হয়ে কাজ করতো? তিনি চেয়েছিলেন একটা বড় আর্ক রিয়েক্টর তৈরি করতে যা থেকে অনেক এনার্জি উৎপন্ন করা সম্ভব, কিন্তু তুমি তার স্বপ্ন বিসর্জন দিয়ে এখানে কি করছো? ড্রিঙ্কস করে পাগলের মতো ডান্স করছো, পার্টি করছো, তোমার পিএন নামে তোমার কোম্পানি লিখে দিচ্ছ। আর সেখানে উপস্থিত হয় নেট। টনি সেখানে তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু নিক ফিউরি এই টাইমে তাকে জানায় এর আসল নাম নাতাশা রোমেরো আর সে শিল্ডের একজন এজেন্ট, আর আমি ওকে পাঠিয়েছিলাম তুমি কি করো সেই দিকে নজর রাখতে। এরপর তারা সকলে এসে টনি স্টার্কের বাড়িতে হাজির হয়। আর সেখানেই নিক ফিউরি তাকে জানায়, তুমি যে আর্ক রিঅ্যাক্টরটি ইউজ করছো সেটি আরো আধুনিক করে তোলা সম্ভব, যেটা তোমার বাবা অনেকদিন আগেই তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তখন টেকনোলজির অভাবে তিনি তৈরি করে উঠতে পারেননি, কিন্তু তার বিশ্বাস ছিল তুমি ঠিকই সেটা করে ফেলবে। আর টনি তখন জানাই, আমার তৈরি আর্ক রিঅ্যাক্টরের চেয়ে আরো আধুনিক করে আর্ক রিঅ্যাক্টর তৈরি করা আর কখনোই সম্ভব নয়, কারণ আমি অনেক চেষ্টা করে এট লাস্ট এটা বানিয়েছি। আর এখানেই আমরা জানতে পারি মুভির প্রথমে যিনি টনির নিউজ দেখে মারা গিয়েছিলেন তিনি স্টার্ক ইন্ডাস্ট্রিজের একজন কর্মচারী। সে আর টনির বাবা একসাথে মিলে তৈরি করেছিলেন আর্ক রিঅ্যাক্টরের ডিজাইন। ভিঙ্কো তার তৈরি এই আর্ক রিঅ্যাক্টরটির ডিজাইন ডার্ক মার্কেটে বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করতে চেয়েছিল, যেটা টনি স্টার্কের বাবার একদমই পছন্দ ছিল না। তাই টনির বাবা তাকে গুপ্তচর বলে দেশ থেকে বাইরে করে দেয় আর সেই ডিজাইনের পুরো ক্রেডিট নিজের নামে নিয়ে নেয়। এর ফলে তাদের জীবন খুবই দুঃখ এবং দুর্দশার ভিতরে কাটে। তাই টনির ওই নিউজটি দেখে সে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর ঠিক এই কারণে ইভান তার বাবার মৃত্যুর জন্য তোমার উপরে অ্যাটাক করেছিল। যাই হোক, এখানে নিক ফিউরি তার সব কথা শেষ করে চলে যাওয়ার আগে টনিকে একটি বক্স গিফট করে আর বলে এর মধ্যে তোমার বাবার এমন কিছু ডকুমেন্ট আছে যেটা তোমার এই আর্ক রিঅ্যাক্টরটিকে আরো আধুনিক করে তুলতে সাহায্য করবে। এবার টনি ওই বক্সটি ওপেন করে ওই বক্সের ভেতরকার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি শুরু করে। আর এখান থেকেই পাওয়া একটি ভিডিও ক্লিপে সে লক্ষ্য করে তার বাবা তার জন্য একটি গোপন ভিডিও রেকর্ড করেছে। আর তাতেই দেখতে পাই তার বাবা যে ড্রিম সিটিটি তৈরি করার স্বপ্ন দেখেছিল সেই ডিজাইনের দিকে ইশারা করে জানায় এটাই ভবিষ্যৎ। আর এই কথাতেই টনি বুঝতে পারে নিশ্চয়ই এই সিটি ডিজাইনের মধ্যে কোনো না কোনো তথ্য লুকিয়ে আছে। এবার টনি
সোজা তার অফিস থেকে ওই ড্রিম সিটির ডিজাইনটা তুলে এনে তার এআই জার্ভিসের সাহায্যে পুরো ডিজাইনটাকে স্ক্যান করে পুরো ডিজাইনটাকে হলোগ্রাম রূপে ওপেন করে, আর তখন তার কাছে পরিষ্কার হয়ে যায় আসল আর্ট রিঅ্যাক্টরের ডিজাইন। এখানে সে এটাও বুঝতে পারে তার বাবা অনেক আগেই এই আধুনিক জিনিসটি আবিষ্কার করে ফেলেছিল। তখন টেকনোলজির অভাবে সে সেটা বাস্তবে তৈরি করতে পারেনি, কিন্তু এখন টনি তার বুদ্ধি কাজে লাগিয়ে নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের সাহায্যে তৈরি করে ফেলে ভাইব্রেনিয়াম, যেটা প্যালেডিয়ামের থেকে অনেক শক্তিশালী। এতটাই শক্তিশালী যে আয়রন ম্যানের মতো 50টি স্যুটকে পাওয়ার দেওয়ার ক্ষমতা রাখে। আর প্যালেডিয়াম তার শরীরের মধ্যে এতদিন যে ক্ষত করছিল, এই ভাইব্রেনিয়াম সেই ক্ষত সারিয়ে তুলবে। এরপরই টনি ওই ভাইব্রেনিয়াম আর্ট রিঅ্যাক্টরের মধ্যে লাগিয়ে জার্ভিসের সাহায্যে পরীক্ষা করতে শুরু করে এটি তার কোনো ক্ষতি করবে কিনা। অন্যদিকে জাস্টিন ইভানকে যে আয়রন স্যুট বানানোর কথা বলেছিল তার মতো আয়রন স্যুট না বানিয়ে আয়রন ড্রোন বানিয়ে ফেলে। আর এটা যখন জাস্টিন জানতে পারে সে খুবই রেগে যায় আর বলে, আমি তোমাকে কি বানাতে বলেছিলাম আর তুমি কি বানিয়েছো? তখন ইভান তাকে জানায় এগুলি আয়রন ড্রোন, যা পাইলট ছাড়াই একটি জায়গায় বসে সবগুলোকে কন্ট্রোল করা যাবে, আর এগুলি আয়রন ম্যান স্যুটের থেকে অনেক ভালো। তার এই কথা শুনেই জাস্টিন তাকে বলে, তুমি যাই করো না কেন এমন জিনিস তৈরি করো যে সাধারণ মানুষ আয়রন ম্যানের কথা একদম ভুলে যায়। আসলে ইভান এই ড্রোনগুলি বানাচ্ছিল টনি স্টার্ককে মারার জন্য, যেটা জাস্টিনের পুরোপুরি অজানা ছিল। তাই ড্রোনগুলি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেই সে টনিকে আননোন একটি নাম্বার থেকে কল করে আর জানায়, তুমি আমার তৈরি আর্ট রিঅ্যাক্টরে যেগুলো মাইনাস পয়েন্ট বলেছিলে, তোমার কথা মতো আমি সেগুলো পুরো বদলে ফেলেছি, কিন্তু তুমি তৈরি আছো তো? তোমার পরিবার আমার পরিবারের উপর 40 বছর ধরে যা যা কষ্ট দিয়েছে, আমি সেটা 40 মিনিটের মধ্যে তোমার থেকে বদলা নিব। এরপরেই টনি খোঁজ নিতে শুরু করে ইভান তাকে কোথা থেকে কল করেছিল। এর মধ্যেই টনি জানতে পারে যে জাস্টিন তার নতুন টেকনোলজি লঞ্চ করার জন্য একটি বড় এক্সিবিশনের আয়োজন করেছে। এটা জানার পরেই এই ব্যাপারটি টনির কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে জাস্টিন ইভানকে জেল থেকে ছাড়িয়েছে যাতে সে তার মাধ্যমে নতুন টেকনোলজি তৈরি করতে পারে। এরপরে আমরা দেখতে পাই জাস্টিন তার শোতে সকল দর্শকের উদ্দেশ্যে জানায়, একটা সময় ছিল যখন মানুষ সাধারণ হাতিয়ার দিয়ে লড়াই করত। তারপর আমাদের সামনে আসে আয়রন ম্যান, যাকে দেখে আমরা সকলেই ভেবেছিলাম যাতে আমাদের আধুনিক হাতিয়ারের একটি বিপ্লব ঘটবে, কিন্তু আফসোস ওই টেকনোলজি টনি স্টার্ক আমাদের থেকে দূরে সরিয়ে রাখলো। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন জিনিস দেখাবো যা দেখে আপনারা আয়রন ম্যানের কথা পুরোপুরি ভুলে যাবেন। এরপর সে এক এক করে নতুন আয়রন ম্যান ড্রোনগুলিকে সবার সামনে উপস্থাপন করে, আর এর মধ্যে আমরা দেখতে পাই রডি আয়রন ম্যানের যে স্যুটটি নিয়ে চলে গিয়েছিল সেটিকেও আপডেট করে জাস্টিন এই শোতে হাজির করেছে, যার নাম দেওয়া হয়েছে ওয়ার মেশিন। ঠিক এই টাইমে সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় আয়রন ম্যান। সে সেখানে গিয়ে রডিকে জানায় এখান থেকে সকল সাধারণ মানুষকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, কারণ যে কোনো মুহূর্তে ইভান এখানে অ্যাটাক করতে পারে। তারপরে সে জাস্টিনকে জিজ্ঞাসা করতে শুরু করে ইভান কোথায়, কিন্তু এতক্ষণে ইভান রডির ওয়্যার মেশিনটিকে হ্যাক করে ফেলে। আর এখন রডি না চাইলেও তার স্যুটটি টনির উপরে অ্যাটাক করতে শুরু করে। যেহেতু সেখানে অনেক সাধারণ মানুষ ছিল সেই জন্যই টনি সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, যাতে তাদের এই হামলায় সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। আর আয়রন ম্যান সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়্যার মেশিন সহ সেখানে সকল আয়রন ড্রোন তাকে ধাওয়া করতে শুরু করে। এইগুলো দেখে জাস্টিন সঙ্গে সঙ্গে তার আইটি ডিপার্টমেন্টে গিয়ে তার ড্রোনগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় ওই ড্রোনগুলিকে ইভান এমন ভাবে হ্যাক করেছে যে যাতে ইভান ওইগুলি কিছুতেই কন্ট্রোলে আসতে পারছে না। ইতিমধ্যেই সেখানে পেপার আর নাতাশা এসে হাজির হয় আর জাস্টিনকে জিজ্ঞাসা করে এগুলো কিভাবে হচ্ছে। জাস্টিন তখন জানায় এগুলো যা করছে ইভান করছে, আমার হাতে সব কিছুই নেই, কিন্তু তাও পেপার পুলিশকে ডেকে জাস্টিনকে ধরিয়ে দেয় আর তার আগেই জেনে নেয় ইভান কোথায় আছে। এবার জাস্টিনের কথা মতো ইভানকে আটকাতে নাতাশা পৌঁছে যায় হ্যামারের অফিসে, কিন্তু সে সেখানে পৌঁছে ইভানকে কোথাও খুঁজে পায় না। ফলে সেখানে থাকা কম্পিউটার থেকে সে নিজেই চেষ্টা করতে থাকে কিভাবে তার হ্যাক করা ড্রোনগুলিকে আবারও নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পারে।
অন্যদিকে আমরা দেখতে পাই আয়রন ম্যানের পিছনে থাকা ড্রোনগুলিকে এক এক করে ধ্বংস করতে থাকে। আর একটা টাইমে সে একটি ফাঁকা জায়গায় এসে পড়ে আর তার পিছনে বাকি ড্রোনগুলি এসেও সেখানে হাজির হয়। আর এতক্ষণে আবার নাতাশা ওয়্যার মেশিং এর কন্ট্রোল আবার রডির কাছে ফিরিয়ে দিয়েছে। মানে ইভান ওয়্যার মেশিং এ যে হ্যাক করেছিল সেটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। মানে এখানে রডি আর আয়রন ম্যান মিলে এক এক করে ওই আয়রন ড্রোনগুলিকে ধ্বংস করতে শুরু করে। আর একদম লাস্ট টাইমে টনি তার সুটের লেজার ইউজ করে সেখানে উপস্থিত সকল ড্রোনকে একবারেই ধ্বংস করে দেয়। আর ঠিক এই টাইমে সেখানে এসে উপস্থিত হয় ইভান ভাঙ্কো তার নতুন বানানো আয়রন স্যুটটি পরে। আর তাকে দেখে আয়রন ম্যান আর ওয়্যার মেশিং অনেক মারার চেষ্টা করে, কিন্তু ইভানের তৈরি এই আয়রন স্যুটটি আগের থেকে অনেক পাওয়ারফুল, কারণ সে টনির বুদ্ধি নিয়েই এটা তৈরি করেছে। তাই সব দিক থেকে চেষ্টা করেও আয়রন ম্যান তাকে কিছুতেই হারাতে পারছিল না। এক পর্যায়ে ইভান যখন তার দু হাতে দুজনকে বন্দী করে ফেলে তখন টনি রডিকে বলে তার রিপালসার বিন অ্যাক্টিভ করতে। আর এখানেই দুজন মিলে যখন একসাথে রিপালসার বিন অন করে আর ঠিক তখনই সেখানে সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ ঘটে, ঠিক যেমন তার বার্থডে দিন হয়েছিল, একদম সেই রকম। আর এই বিস্ফোরণের ফলেই ইভান আহত হয়ে সেখানে পড়ে যায়, কিন্তু আহত হওয়ার পরেও সে তার শেষ অবধি চেষ্টা করে টনি স্টার্ককে মারার জন্য। তাই সে নিজের স্যুট সহ সেখানে উপস্থিত সমস্ত স্যুটকে ব্লাস্ট করে দেয়, কিন্তু ওই ব্লাস্ট হওয়ার আগেই টনি আর রডি সেখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় নিক ফিউরি টনিকে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের একটি ফাইল দেয় যেখানে লেখা আছে আয়রন ম্যান স্যুটটিকে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু টনি স্টার্ককে অ্যাপ্রুভ করা হয়নি। তার কারণ হচ্ছে এখনো তাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারেনি। যদি সে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে থাকতে চায় তাহলে তাকে একজন পরামর্শক হিসেবে থাকতে হবে। টনি এই কথা শোনার পরেও রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ট, সেনেটর যেন সবার সামনে তাকে সম্মাননা দেয়। এরপর আমরা দেখতে পাই যে সেনেটর তার থেকে আয়রন স্যুটটি নিয়ে নিতে চেয়েছিল, সে তাকে হিরোর সম্মানে সম্মানিত করছে। এরপর মুভির একদম লাস্ট সিনে দেখানো হয় শিল্ডের এজেন্ট ফিল কিংসং মেক্সিকো যায় আর সেখানে একটি বড় হাতুড়ি দেখতে পাই। আর আমরা তো সকলেই জানি এটা থরের হাতুড়ি, মানে এরপরে আমরা থরের কাহিনী দেখতে চলেছি। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।